Hello, everyone. Today, we are going to discuss Semester 5 Civil Engineering, this design of RC structures. নমস্কার। আজকে আমরা রিনফোর্সড কনক্রিট বা আরসি বিম ডিজাইন করার আধুনিক পদ্ধতি অর্থাৎ লিমিট স্টেট মেথড বা এলএসএম নিয়ে কথা বলবো। চলুন শুরু করা যাক। কখনো ভেবে দেখেছেন একটা বিম যেটা ১০০ বছর টিকে যায় আর আরেকটা যেটা হঠাৎ করে ভেঙে পড়ে, এদের মধ্যে আসল তফাৎটা কোথায়? এর পুরো রহস্যটাই লুকিয়ে আছে একটা মৌলিক ডিজাইন ফিলোসফির মধ্যে, যেটা প্রত্যেক সিভিল ইঞ্জিনিয়ারকে জানতেই হয়। দেখুন, একটা বিমকে অনেকটা ক্রিকেট ব্যাটের মতো করে ভাবা যেতে পারে। যদি ব্যাটটা খুব বেশি শক্ত বা রিজিড হয়, তাহলে জোরে বল লাগলেই তো ওটা ভেঙে টুকরো হয়ে যাবে। আবার যদি খুব বেশি নরম বা ফ্লেক্সিবল হয়, তাহলে তো ওটা দিয়ে বলই মারা যাবে না। আসল কেরামতিটা হলো লোড নেওয়ার মতো যথেষ্ট শক্তি আর চাপ সামলানোর মতো সঠিক নমনীয়তার মধ্যে একটা পারফেক্ট ব্যালেন্স খুঁজে বের করা। একটা ভালো ডিজাইনকে কিন্তু ৩টে পরীক্ষায় পাশ করতে হয়। প্রথমত, স্টেবিলিটি, মানে স্ট্রাকচারটা যাতে ভেঙে না পড়ে। দ্বিতীয়ত, স্ট্রেংথ, মানে এটা যাতে নিরাপদে সব চাপ বা স্ট্রেস সহ্য করতে পারে। আর তৃতীয়ত, সার্ভিসেবিলিটি, মানে এটা যেন সাধারণ ব্যবহারের সময় বেশি বেঁকে না যায় বা এতে ফাটল না ধরে। একটা ডিজাইনকে সফল হতে গেলে এই ৩টে শর্তই পূরণ করতে হবে। তাহলে প্রশ্নটা হলো, আজকের ইঞ্জিনিয়াররা প্রত্যেকবার এই নিখুঁত ভারসাম্যটা অর্জন করেন কিভাবে? আর এখানেই আসছে আজকের হিরো, লিমিট স্টেট মেথড বা এলএসএম। এটা পুরনো ওয়ার্কিং স্ট্রেস মেথড বা ডাব্লিউএসএম এর থেকে অনেক স্মার্ট একটা পদ্ধতি। ডাব্লিউএসএম একটু বেশিই সাবধানী ছিল, যার ফলে মেটেরিয়ালের পুরো শক্তিটা ব্যবহারই করা যেত না। কিন্তু এলএসএম মেটেরিয়ালের আসল আচরণকে অনেক ভালোভাবে বোঝে, তাই ডিজাইন হয় একদিকে নিরাপদ, অন্যদিকে সাশ্রয়ী। আচ্ছা, এই লিমিট স্টেট শব্দটার মানে কি? সহজ কথায়, এটা হলো সেফটি আর সার্ভিসিবিলিটির সেই বর্ডার লাইন বা চরম সীমা, যেটা পেরিয়ে গেলেই স্ট্রাকচারটা ফেল করতে পারে। এলএসএম এর মূল লক্ষ্যই হল স্ট্রাকচারকে এই দুটো ক্রিটিক্যাল লিমিট স্টেটে পৌঁছানো থেকে আটকানো। এই দুটো লিমিট স্টেট হল, প্রথমটা লিমিট স্টেট অফ কোল্যাপস, মানে ভেঙে পড়ার চরম অবস্থা, আর দ্বিতীয়টা লিমিট স্টেট অফ সার্ভিসিবিলিটি, যেটা কিনা রোজকার ব্যবহারে অতিরিক্ত ডিফ্লেকশন বা ফাটল ধরাকে বোঝায়। ডিজাইন এমন হতে হবে যাতে বিমটা চরম লোডেও ভেঙে না পড়ে, আবার দৈনন্দিন জীবনেও ঠিকঠাক কাজ করে। তাহলে একটা ডিজাইনকে ভেঙে পড়ার হাত থেকে বাঁচাতে কোন দুটো প্রধান শর্ত পূরণ করা জরুরি? চলুন এবার আমাদের প্রথম হিরোকে ডিজাইন করা যাক, একটা সিঙ্গলি রিইনফোর্সড রেক্ট্যাঙ্গুলার বিম। এটা হলো সবচেয়ে বেসিক টাইপের বিম। এখানে কংক্রিট যেহেতু টেনশন বা টান নিতে পারে না, তাই তাকে সাহায্য করার জন্য শুধু টেনশন জোনে স্টিলের রড দেওয়া হয়। ডিজাইন শুরুর আগে আমাদের কয়েকটা বেসিক নিয়ম বা অ্যাজাম্পশন মেনে চলতে হয়। যেমন, আমরা ধরেই নিই যে কংক্রিট কোনো টেনশন নিতে পারে না, সেই পুরো কাজটা করে স্টিল। আর মেটেরিয়ালের কোয়ালিটিতে কিছু ১৯-২০ হতে পারে, তাই আমরা একটা পার্শিয়াল সেফটি ফ্যাক্টর ব্যবহার করি। এই নিয়মগুলো আমাদের হিসেবকে অনেক সহজ আর নির্ভরযোগ্য করে তোলে। একটা সিঙ্গলি রিইনফোর্স বিম ডিজাইন করাটা একটা ৫ ধাপের মিশনের মতো। স্টেপ 1, ফ্যাক্টরড লোড আর ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট এমইউ বের করা। স্টেপ 2, কংক্রিট আর স্টিলের গ্রেড ঠিক করা। স্টেপ 3 আর 4, ওই মোমেন্টটা নেওয়ার জন্য বিমের গভীরতা বা ডেপথ ডি আর স্টিলের পরিমাণ এএসটি ক্যালকুলেট করা। আর ফাইনাল স্টেপ 5, ডিজাইনটা সার্ভিসিবিলিটির শর্ত যেমন ডিফ্লেকশন বা ক্র্যাকিং পূরণ করছে কিনা সেটা চেক করা। বিম ডিজাইন প্রক্রিয়ার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ গণনা কোনটি? কিন্তু রিয়েল লাইফে তো সব সময় সবকিছু বইয়ের মতো হয় না, তাই না? ধরুন, আর্কিটেক্টের প্ল্যান অনুযায়ী বিমের গভীরতা বা ডেপথ বাড়ানোর কোনো উপায় নেই। অনেক সময় এরকম সীমাবদ্ধতা আসেই, যখন চাইলেও বিমের শক্তি বাড়ানোর জন্য সেটাকে আর গভীর করা যায় না। আর এই সমস্যার সমাধান হল ডাবলি রিইনফোর্সড বিম। এখানে আমরা শুধু টেনশন জোনে নয়, কম্প্রেশন জোনেও স্টিল দিই। এটা অনেকটা কম্প্রেশন জোনের কংক্রিটকে একটা হেল্পিং হ্যান্ড বাড়িয়ে দেওয়ার মতো। এর ফলে একটা কম গভীরতার বিমও অনেক বেশি লোড নিতে পারে। এবার আর একটা ইন্টারেস্টিং সিচুয়েশনের কথা ভাবুন। বেশিরভাগ বিল্ডিংয়েই তো বিম আর ছাদ বা স্ল্যাব একসঙ্গেই ঢালাই করা হয়, তাই না? এই ব্যাপারটা ডিজাইনারদের জন্য একটা দারুণ সুযোগ তৈরি করে দেয়। এখানেই আসে টি বিম আর এল বিমের কনসেপ্ট। এক্ষেত্রে স্ল্যাবের একটা অংশ বিমের ফ্ল্যাঞ্জ হিসাবে কাজ করে, আর বিমের কম্প্রেসিভ শক্তিকে অনেকটা বাড়িয়ে দেয়। এই ইন্টিগ্রেটেড ডিজাইনটা অনেক বেশি এফিশিয়েন্ট, কারণ এতে আলাদা করে মেটেরিয়াল বা গভীরতা না বাড়িয়েও স্ল্যাব নিজেই বিমকে অনেক বেশি শক্তিশালী করে তোলে। একজন ইঞ্জিনিয়ার কখন সিঙ্গলি রিইনফোর্সড বিমের বদলে ডাবলি রিইনফোর্সড বিম বেছে নেবেন?
এলএসএম ডিজাইনের একটা খুব জরুরি নীতি হল ডাকটাইল ফেলিয়ার নিশ্চিত করা। মানে বিমটা পুরোপুরি ভেঙে পড়ার আগে যেন বড় ফাটল বা ডিফ্লেকশনের মাধ্যমে আমাদের একটা স্পষ্ট ওয়ার্নিং দেয়। একটা আন্ডার রিইনফোর্সড বিম ঠিক এটাই করে যা আমরা চাই, কিন্তু একটা ওভার রিইনফোর্সড বিম কোনো ওয়ার্নিং ছাড়াই কাচের মতো হঠাৎ করে ভেঙে পড়ে, যেটা খুবই বিপজ্জনক। একটা বিমের মোমেন্ট অফ রেজিস্ট্যান্স বের করার এই ফর্মুলাটা খুব গুরুত্বপূর্ণ। MU is equal to 0.87 into Fy into AST into D minus 0.42 into XU। এটা মনে রাখার একটা মজার উপায় আছে। ভাবুন, মুড়ি ইজ ইকুয়ালস টু ৮-৭ ফ্রাই আলু দিয়ে টেস্টি, ডেপথ থেকে ৪২টা লঙ্কা বাদ। এখানে মুড়ি হলো MU, ৮-৭ হলো 0.87 আর ফ্রাই হলো Fy। সহজ, তাই না? কেন একটি আন্ডার রিইনফোর্সড বিম ডিজাইনকে ওভার রিইনফোর্সড ডিজাইনের চেয়ে নিরাপদ বলে মনে করা হয়? তাহলে চলুন আমাদের এই পুরো সফরটা একবার এক ঝলকে দেখে নেই। আমরা একটা ব্যালেন্স ডিজাইনের প্রয়োজনীয়তা দিয়ে শুরু করেছিলাম, তারপর লিমিট স্টেট মেথডের ফিলসফিটা জানলাম, ধাপে ধাপে একটা সিম্পল বিম ডিজাইন করলাম, আর ডাবলি রিইনফোর্সড টি আর এল বিমের সাহায্যে কিছু কঠিন চ্যালেঞ্জও সমাধান করলাম, আর সবশেষে ডাকটাইল ফেলিওরের গুরুত্ব বুঝলাম। এখন মনে হতে পারে এগুলো তো শুধু পরীক্ষার জন্য, কিন্তু সত্যিটা হলো এই মৌলিক নীতিগুলো বোঝাটা খুব জরুরি। মেটেরিয়াল আর ফোর্স কিভাবে কাজ করে এটা জানাটা আসলে ভবিষ্যতের মজবুত আর ইন্টেলিজেন্ট ইনফ্রাস্ট্রাকচার তৈরির প্রস্তুতি। এআই চালিত ডিজাইন টুলস থেকে শুরু করে স্মার্ট সিটির পারফরম্যান্স বেসড ডিজাইন পর্যন্ত সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ভবিষ্যতের চাবিকাঠি কিন্তু এই এলএসএমের ভিত্তির উপরেই দাঁড়িয়ে আছে। তাহলে এখন যে আমরা বিম ডিজাইনের মূল নিয়মগুলো বুঝে গেছি, একটু ভেবে দেখুন তো এই একই নীতিগুলো একটা গোটা বিল্ডিং ফ্রেম ডিজাইন করার ক্ষেত্রে কিভাবে কাজে লাগানো যেতে পারে। এই জ্ঞানটাই কিন্তু আরও জটিল স্ট্রাকচারাল সিস্টেম বোঝার প্রথম ধাপ।